আজকে আমরা কোনো গোলীয় দর্পণে কিভাবে কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেই সম্বন্ধে জানব। তো প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা জানতে গেলে রশ্মির অনুসরণ পদ্ধতি আমাদের জানা দরকার। 1 নম্বর হচ্ছে, যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে আপতিত হয় তাহলে প্রতিফলিত হবার পর সেটি দর্পণের ফোকাস বিন্দু দিয়ে যাবে। 2 নম্বর, যদি রশ্মিটি আপতিত হবার সময় ফোকাস বিন্দু দিয়ে এসে আপতিত হয় তাহলে প্রতিফলিত হবার পর প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। 3 নম্বর, যদি কোনো রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে এসে আপতিত হয় তাহলে প্রতিফলিত হবার পর রশ্মিটি বক্রতা কেন্দ্র দিয়েই যাবে, অর্থাৎ যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে সে ফিরে যাবে, কারণ এখানে রশ্মিটির লম্ব আপতন ঘটেছে। ধরা যাক কোনো বস্তু অসীমে অবস্থিত, তাহলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এখন বস্তুটি যেহেতু অসীমে অবস্থিত তাহলে আগত আপতিত রশ্মিগুলি সমান্তরাল হবে এবং তা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে সেটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, তারা শুধুমাত্র নিজেদের মধ্যেই সমান্তরাল। তাহলে যদি আনতভাবে এসে আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পর গৌণ ফোকাস বিন্দুতে মিলিত হবে, তাহলে প্রতিবিম্বটি ফোকাস তলে গঠিত হবে। তাহলে বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হয় এবং বস্তুর তুলনায় আকারে খুবই ক্ষুদ্র হয়, এবং যেহেতু রশ্মি দুটি সত্যি সত্যি মিলিত হয়েছে তাহলে এই যে প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্ব এবং এটি বস্তুর তুলনায় উল্টো প্রতিবিম্ব অর্থাৎ অবশিষ্ট। তাহলে বস্তুটির প্রতিবিম্ব সৎ, অবশিষ্ট এবং বস্তুর আকারের তুলনায় খুব ক্ষুদ্র। ধরি এখন এই পিকিউ বস্তুটি দর্পণের বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে কোনো দূরত্বে অবস্থিত। এখন বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং সেটি অবশিষ্ট হবে না সমশিষ্ট হবে? তো ধরা যাক পিকিউ থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হয়েছে, তাহলে প্রতিফলিত হবার পর সেটি ফোকাস বিন্দু দিয়ে যাবে এবং কোনো রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মাঝে দিয়ে যায় তাহলে প্রতিফলিত হবার পর সেই পথেই ফিরে আসবে। এখন আমরা এই বিন্দুতে ছেদ বিন্দু পাচ্ছি, তাহলে প্রতিবিম্বটি এখানে গঠিত হবে। তাহলে এই পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে পিকিউ এর প্রতিবিম্ব, যা দর্পণের ফোকাস বিন্দু ও দর্পণের বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত। তাহলে প্রতিবিম্বটি দর্পণের বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে অবস্থিত হয়েছে যখন বস্তুটি অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত, এবং প্রতিবিম্বটি অবশ্যই সৎ বিম্ব, কারণ রশ্মি দুটি সত্যি সত্যি মিলিত হয়েছে এবং বস্তুর তুলনায় আকারে ছোট এবং অবশিষ্ট। এখন বস্তুটি যদি দর্পণের বক্রতা কেন্দ্রে অবস্থিত হয় তাহলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হতে পারে? তাহলে একই রকম ভাবে এখান থেকে যদি একটি রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তাহলে ফোকাস বিন্দু দিয়ে যাবে প্রতিফলিত হবার পর। আবার যদি কোনো রশ্মি ফোকাস বিন্দু দিয়ে এসে আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পর সেটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে ছেদ বিন্দু পাচ্ছি এবং প্রতিবিম্বটি
যেখানে বস্তুটি ছিল অর্থাৎ বক্রতা কেন্দ্রে সেই একই জায়গাতে প্রতিবিম্বটি গঠিত হচ্ছে এবং উল্টো প্রতিবিম্ব হচ্ছে এবং বস্তুর সঙ্গে সমান হচ্ছে। বস্তুটি আকারে যা ছিল প্রতিবিম্বটিও আকারে তাই হচ্ছে। তাহলে বস্তুটি যদি বক্রতা কেন্দ্রে অবস্থিত হয় তাহলে বস্তুর প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে গঠিত হবে এবং প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং আকারে সমান হবে। এখন বস্তুটি দর্পণে বক্রতা কেন্দ্র ও দর্পণে মুখ্য প্রকাশ বিন্দুর মধ্যে কোনো এক জায়গায় অবস্থিত। তাহলে যে রশ্মিটি প্রধানকের সঙ্গে সমান্তরালভাবে এসে আপতিত হবে সেটি প্রতিফলিত হওয়ার পর প্রকাশ বিন্দু দিয়ে যাবে, আর যে রশ্মিটি দর্পণের উপর লম্বভাবে আপতিত হবে সেই রশ্মিটি প্রতিফলিত হওয়ার পর ওই পথ দিয়ে এসে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এবং এই বিন্দুতে ছেদ করবে। তাহলে প্রতিবিম্বটি এইখানে গঠিত হবে। তাহলে প্রতিবিম্বটি বস্তুর আকারের তুলনায় বড় হচ্ছে এবং উল্টো হচ্ছে এবং সদ্বিম্ব এবং বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে অবস্থিত। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্র ও মুখ্য প্রকাশ বিন্দুর মাঝে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত হবে এবং প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট ও বস্তুর আকারের তুলনায় বড় হবে। এখন ধরা যাক বস্তুটি প্রধান অক্ষের উপর দর্পণের মুখ্য প্রকাশ বিন্দুতে অবস্থিত। তাহলে যে রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হবে প্রতিফলিত হবার পর সেই রশ্মিটি প্রকাশ বিন্দু দিয়ে যাবে এবং যে রশ্মিটি দর্পণের উপর লম্বভাবে আপতিত হবে প্রতিফলিত হবার পর সেই পথ দিয়ে গিয়ে দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। এখন যেহেতু দুটি রশ্মি প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল হয়ে যাচ্ছে তাহলে এরা কোনো জায়গায় মিলিত হবে না। তাহলে এখানে কল্পনা করা হয় যে রশ্মি দুটি অসীমে কোনো এক জায়গায় গিয়ে মিলিত হবে এবং সেখানেই প্রতিবিম্বটি গঠিত হবে। তাহলে বস্তুটি যদি প্রকাশ বিন্দুতে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে এবং প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট হবে এবং বস্তুর আকারের তুলনায় খুবই বড় হবে। এখন বস্তুটি দর্পণের মুখ্য প্রকাশ বিন্দুর এবং মেরুর মাঝে অবস্থিত। তাহলে একই রকম ভাবে যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তাহলে প্রতিফলিত হবার পর প্রকাশ বিন্দু দিয়ে যাবে এবং দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলিত হবার পর এটি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। যেহেতু এখানে রশ্মি দুটি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং অপসারী হয়ে যাচ্ছে তাহলে এরা কখনোই মিলিত হবে না, অর্থাৎ অসীমেও মিলিত হবে না। এখানে যখন কোনো দর্শক চোখ রাখবে তখন মনে হবে যে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, তাহলে প্রতিবিম্বটি দর্পণের পিছনে গঠিত হবে এবং সেটি বস্তুর আকারের তুলনায় বড় হবে। তাহলে এক্ষেত্রে বস্তুটি যদি মুখ্য প্রকাশ ও মেরুর মধ্যে থাকে তাহলে প্রতিবিম্বটি দর্পণের পিছনে গঠিত হয় এবং বস্তুর আকারের তুলনায় বড় হয়, অসৎ হয় এবং সমশীর্ষ হয়। তাহলে এক্ষেত্রে মনে রাখা দরকার যে অবতল দর্পণের ক্ষেত্রে যখন বস্তুটি খুব কাছে নিয়ে আসা হবে তার অসৎ প্রতিবিম্ব হবে এবং বস্তুটিকে বড় দেখাবে। এখন কোনো বস্তুকে যদি উত্তল দর্পণের খুব কাছে নিয়ে আসা হয় তাহলে কেমন প্রতিবিম্ব হবে আমরা সেটা দেখব। তাহলে যে রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হবে প্রতিফলিত হবার পর প্রকাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে।
এবং যে রশ্মিটি দর্পণের উপর লম্বভাবে আপতিত হবে প্রতিফলিত হবার পর বক্রতা কেন্দ্র থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। তাহলে কোনো দর্শকের চোখ যদি এই অবস্থানে থাকে তাহলে সে তখন এই অবস্থানে বস্তুটির প্রতিবিম্ব দেখতে হবে। তাহলে বস্তুটির প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হচ্ছে এবং প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ এবং বস্তুর আকারের তুলনায় ছোট হচ্ছে। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম যখন বস্তুটি ফোকাস এবং মেরুর মধ্যে আছে তখন প্রতিবিম্বটি দর্পণের পিছনে গঠিত হচ্ছে এবং বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বটি বড় হচ্ছে। তাহলে দর্পণ চেনার একটি উপায় হলো যে বস্তুটিকে খুব কাছে নিয়ে যাওয়া দর্পণের, এবং যদি দর্পণের গঠিত প্রতিবিম্বটি খুব বড় হয় তাহলে দর্পণটি হবে অবতল দর্পণ, এবং বস্তুর প্রতিবিম্ব যদি বস্তুর আকারের তুলনায় ছোট হয় তাহলে দর্পণটি হবে উত্তল দর্পণ।